পাহাড়ের পাদদেশে উত্তরাখণ্ডের শীতকালীন রাজধানী দেরাদুন। সেই দেরাদুন ভ্রমণ পিপাসুদের কাছে একটি উল্লেখযোগ্য পর্যটন স্থল। রবার্টস কেভস থেকে সহস্রধারা, শিখার ফলস থেকে টপকেশ্বর মন্দির দেরাদুনকে যেন আরো অতিরঞ্জিত করে তুলেছে। আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো সেই দেরাদুন শহরটিকে। আর যদি কম খরচে এই দেরাদুন ভ্রমণ করতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য একদম পিকচার পারফেক্ট। নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমরা। এর আগের পর্বগুলোতে আপনারা দেখেছেন যে কিভাবে আমরা দেরাদুনে এসেছি, দেরাদুন থেকে মুসৌরি গেছি, তারপরের পর্বে ঋষিকেশ গেছি। আজকে যেহেতু 3 দিন ধরে দেরাদুনে রয়েছি, তাই দেরাদুনের তো কিছু লোকাল সাইট সিন রয়েছে, সেগুলোও তো দেখা দরকার। তাই সেগুলো কিভাবে দেখবেন আর কী দেখবেন আর কেমন লাগে দেখতে সবই দেখাবো আপনাদের। তাহলে চলুন আমাদের সাথে বেরিয়ে পড়ুন আজকে দেরাদুনের লোকাল সাইট সিন করার উদ্দেশ্যে। আর কিভাবে যাচ্ছি, কত খরচ হচ্ছে, সবই বলবো ভিডিওতে। তাহলে এগোতে থাকি আর সব বলতে থাকি, চলুন তাহলে। দেরাদুন ঘোরার জন্য আমরা মাত্র 1300 টাকা দিয়ে বুক করে নিয়েছিলাম এই অটোটিকে। আর এই অটোওয়ালা দাদা মানুষটি ভীষণই ভালো মানুষ আর খুব দায়িত্বের সঙ্গে দর্শনীয় স্থানগুলি ঘুরিয়ে থাকেন। এই দাদার নম্বর আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে এনার সঙ্গেই ঘুরতে পারেন দেরাদুন। আর আরো একবার জানিয়ে দিই, হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেসে চেপে দেরাদুন। আর আমরা দেরাদুনে যে হোটেলে ছিলাম তার ভাড়া দিন প্রতি 1500 টাকা, একদম স্টেশনের পাশে, হোটেল জিপি গ্র্যান্ড। আমরা প্রথমেই পৌঁছে গিয়েছিলাম সহস্রধারা। এখন আমরা চলে এসেছি সহস্রধারা। সহস্রধারাটা কেমন আপনাদের দেখাবো, চলুন তাহলে সহস্রধারার দিকে যাওয়া যাক। জায়গাটা এমনি দেখতে খুব সুন্দর লাগছে, আপনারাও দেখুন কেমন লাগছে, কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদেরও কেমন লাগছে জায়গাটাকে। জায়গাটি ভীষণই সুন্দর এবং এই জায়গায় বেশ কিছু জলধারা রয়েছে। উপর থেকে প্রায় 1000 খানেক জলের ধারা নিচের দিকে নেমে আসে। এই জলের ধারাগুলির উপর দিয়ে হেঁটেও বেড়ানো যায়। আর জলপ্রপাতগুলি সালফারে সমৃদ্ধ, যা ত্বকের রোগ নিরাময়ে ভীষণ উপকারী। আপনারা চাইলে এখানে স্নানও করতে পারবেন। আর যদি আপনি স্নানের প্রিপারেশন নিয়ে নাও যান তাতেও কোনো সমস্যা নেই, কারণ এখানে স্নানের পোশাক ও লকার ভাড়া পাওয়া যায়। তাই দেরাদুন গেলে এই স্থান কিন্তু একেবারেই মিস করা চলবে না। সহস্রধারা দেখা কমপ্লিট, এবার যাচ্ছি পরবর্তী গন্তব্যের দিকে। দেখি দাদা কোথায় নিয়ে যায়, চলুন আপনারাও আমাদের সাথে। এরপরে আমরা যেখানে গিয়েছিলাম সেটা তো জাস্ট স্বর্গ, নাম শিখার জলপ্রপাত। জলপ্রপাতটি অসাধারণ, সমস্যা শুধু একটাই, এই জলপ্রপাতে পৌঁছতে বেশ কিছুটা পথ পায়ে হেঁটে পৌঁছতে হয়। কিন্তু এই হাঁটার কষ্ট এক নিমেষে মিলিয়ে যাবে যখন আপনি এই জলপ্রপাতটি দেখবেন। আর এই জায়গাটি যারা ফটোপ্রেমিক মানুষ তাদের কাছে তো একদম টপ প্রায়োরিটি। এখন আমরা চলে এসেছি রোভার্স ক্যাফে। রোভার্স ক্যাফে প্রবেশ করছি। আর এই রোভার্স ক্যাফে আসার জন্য কিন্তু প্লাস্টিকের জুতো ব্যবহার করবেন। আর যদি নাও আসেন প্লাস্টিকের জুতো পরে, তাহলে এখানে প্রচুর দোকানে জুতো ভাড়া পেয়ে যাবেন, প্লাস্টিকের জুতো। এটা মাথায় রাখবেন কিন্তু। এই রবার্টস কেভের এন্ট্রি ফি 35 টাকা জনপ্রতি। আর এই 35 টাকা দিয়ে টিকিট কেটে যদি আপনি যান তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে, কারণ এই 35 টাকার বিনিময়ে যে দৃশ্য উপভোগ করবেন তা আজীবন আপনার স্মৃতিতে মলিন হয়ে থাকবে। জায়গাটা কিন্তু হেভি সুন্দর, আপনারা আসলে অবশ্যই আসবেন। একটা রহস্যময় একটা থ্রিলার অনুভূতি আসবে ভিতরে। যাচ্ছি ভিতরের দিকে, ভিতরটা দেখুন।
চুনাপাথর শিলার প্রাকৃতিক ক্ষয়ের ফলে হাজার হাজার বছর ধরে গুয়াহাটি তৈরি হয়েছে বলে মনে করা হয়। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,২০০ ফুট উচ্চতায় অবস্থিত। আর গুয়াহাটির নামকরণ হিসেবে দুটি মত উঠে আসে। প্রথমটি হলো রভার নামে একজন ব্রিটিশ আধিকারিক, যিনি গুয়াহাটি আবিষ্কার করেছিলেন এবং তার নাম অনুসারে এই গুহার নামকরণ। আবার কেউ কেউ বলেন ডাকাতরা তাদের সম্পত্তি এই গুহায় লুকিয়ে রাখতেন, সেই থেকে এই নাম। শুধু গুহার সৌন্দর্যই নয়, রয়েছে ইতিহাসের হাতছানিও। গুহাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনী সংরক্ষণের সুবিধা হিসেবে ব্যবহার করেছিল। গুহার ভিতরে প্রায় ৬০০ মিটারের হাঁটা পথ, পায়ের তলায় ঝর্ণার জল আর সঙ্গে পাথর। হাঁটতে হাঁটতে উপভোগ করবেন এক নৈসর্গিক আনন্দের, আর গুহার শেষ প্রান্তে পাবেন একটি প্রবল গতির জলধারা। রোভার্স ক্যাপ দেখা কমপ্লিট, এখান দিয়ে বেরোচ্ছি। এটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। এত সুন্দর জায়গাটা, মানে না আসলে বুঝতে পারবেন না। তাই জন্য অবশ্যই আসাটা দরকারি। যদিও যাতায়াতের পথটা খুব একটা মসৃণ নয়, খুবই সমস্যাজনক, কিন্তু তবুও যদি এই সমস্যা কাটিয়ে এগোতে পারেন তো খুবই ভালো লাগবে। তাই রোভার্স ক্যাপ মাস্ট সাজেস্টেড, এটা আসাটা জরুরি, খুবই দরকারি। এখন আমরা রোভার্স ক্যাপ থেকে বেরোচ্ছি। এরপর আপনারা চাইলে যেতে পারেন মাইন্ড রোলিং মনেস্ট্রি। যদিও আমাদের একটু তাড়াহুড়ো থাকায় সেখানে আমাদের যাওয়া হয়নি। এরপর আমরা গিয়েছিলাম তপকেশ্বর মন্দির। এখন আমরা চলে এসেছি তপকেশ্বর মহাদেব মন্দিরে। মন্দিরের ভিতরে যাব, দেখি কেমন লাগে। তপকেশ্বর হলো দেরাদুনের কাছে মৌসুমী আসান নদীর তীরে ভগবান শিবের একটি বিখ্যাত পবিত্র মন্দির। গুহার প্রাচীনতম শিবলিঙ্গগুলির মধ্যে একটি হিসেবে পরিচিত। তপকেশ্বর মহাদেব মন্দিরে শিবলিঙ্গের উপর অবিরাম জলের ফোঁটা পতিত হওয়ায় এর নাম তপকেশ্বর। হিন্দু পুরাণ অনুযায়ী এখানে নাকি বাস করতেন গুরু দ্রোণাচার্য। তার নাম অনুসারে এই গুহার নাম দ্রোণ গুহা। এই মন্দিরের ভিতরে কিন্তু ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই আপনাদের দেখাতে পারলাম না। যদি আপনারা আসেন তো নিজেরাই সচক্ষে দেখে নেবেন, নাহলে খুব সুন্দর মন্দিরটা। চাইলে আপনারা এখানে পুজোও দিতে পারেন। পুজোর ডালা ২১ টাকা থেকে শুরু। মন্দির দর্শন কমপ্লিট, এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এবার দেখি কোথায় যাই আমরা, কোথায় নিয়ে যাওয়া হয় আর কি আমাদের। তাহলে চলুন, যেখানে যাবো আপনাদেরও দেখাবো অবশ্যই। এগিয়ে যাওয়া যাক তাহলে। এরপর আমরা গিয়েছিলাম দেরাদুন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। এখানে এন্ট্রি ফি মাত্র ২০ টাকা এবং সঙ্গে থাকা বাহনের জন্য দিতে হয় আরো ৫০ টাকা। এরপর আমরা ফিরে গেলাম আবার দেরাদুন স্টেশনে, কারণ হোটেল সকালেই ছেড়ে দিয়েছিলাম, তাই যেতে হবে পরবর্তী গন্তব্যে। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট থেকে বেরিয়ে এখন চলে এসেছি দেরাদুন স্টেশনের সামনে। দেরাদুন ভ্রমণ পর্ব এখানেই শেষ হলো। এরপরে আসছে নতুন আরেকটা চমক। আমরা এখান থেকে আরেকটা জায়গায় যাচ্ছি, সেটা নিয়েও ভিডিও আসবে এর পরের পর্বে। তাই সেটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটা। আর এই পর্বটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর খরচ তো আপনাদের মোটামুটি সবই বলেছি ঘুরতে ঘুরতে কেমন কী খরচ হয়েছে। তাহলে এখানে এই পর্ব শেষ হচ্ছে। টাটা।